নমস্কার। আজ রবিবার। স্বাধ্যায় বিভাগে আজ পড়া হয় স্বামী চেতনানন্দজি রচিত প্রাচীন সাধুদের কথা এই বই থেকে। স্বামী চেতনানন্দজি রামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধুদের সঙ্গ করেছেন। সেই সমস্ত স্মৃতিকথা তার ধরে রেখেছেন এই বইটিতে। আগের দিন আমরা পড়েছি স্বামী ওঙ্কারানন্দ সম্বন্ধে। আজকেও তার অবশিষ্ট অংশটি পড়ব। 1971 সালের মে মাসে আমেরিকায় যাওয়ার আগে আমি অদ্বৈত আশ্রম থেকে কাঁকুড়গাছিতে মহারাজের আশীর্বাদ নিতে যাই। তখন তার হার্টের অবস্থা ভালো নয়। আমাকে প্রায় 2 ঘন্টা নানাবিধ উপদেশ দেন, কিভাবে ঠাকুর স্বামীজির কাজ করতে হবে, কিভাবে বিদেশে জীবনযাপন করতে হবে। তার মুখ দিয়ে ত্যাগ, বৈরাগ্য, শাস্ত্র, ঠাকুরমা স্বামীজি এবং অন্যান্য শিষ্যের কথা ফুলঝুরির মতো বের হতো। তখন প্রায় সন্ধ্যা। মহারাজের ভক্তেরা তাকে প্রণাম করবার জন্য অপেক্ষা করছে। আমি বললাম, মহারাজ আমি যাই, আপনার ভক্তেরা অপেক্ষা করছে। তিনি বললেন, আরেকটু বসো, তোর সঙ্গে কথা বলে আনন্দ পাই। ওই ভক্তেরা কি বলবে জানিস? মহারাজ ধ্যান জপ তো করি, তবে মাথা বড্ড ঘোরায়। আমি হাসতে হাসতে মরি। আমি হলিউডে থাকাকালে মহারাজের সঙ্গে আমার পত্র বিনিময় হতো। তাঁর চিঠিগুলিতে থাকতো কেবল উৎসাহ ও অনুপ্রেরণা। কয়েকটি চিঠি উদ্ধৃত করছি। শ্রীরামকৃষ্ণ যোগদান 19/7/1971। প্রিয় চেতনানন্দ, তোমার পত্র যথাসময়ে পাইয়াছি। ফ্রান্সে একটু অসুবিধায় পড়িয়াছিলে শুনিয়া বিশেষ দুঃখিত। এখন স্বাধীন দেশে স্বাধীন লোকের সহিত তোমাকে থাকিতে হইবে। অনেক কিছু শিখিবারও আছে, আর অনেক দিবারও আছে। 2টি কার্যই আমাদের করিবার বিশেষ দরকার। প্রথম, ওখানকার অর্গানাইজেশন ভালো করিয়া বুঝিয়া লইয়া এই দেশের মতো অর্গানাইজ করা। দ্বিতীয়ত, ওই দেশের লোক কি চায় ও ধর্ম বলিতে কি বোঝে, আমরা যে প্রচার করিব তাহাই বা কি, এটিই আমার মনে হয় বিশেষ দরকার। যাহা হোক, এখন তুমি তোমার কার্যপদ্ধতি ঠিক করিয়া লও ও ভবিষ্যতে যাহাতে পাশ্চাত্য দেশে কার্য প্রসার লাভ করে তাহার চেষ্টা করিও। সকলের মূলে ধর্মজীবনই প্রধান। আমার শরীর একরূপ চলিতেছে, সম্প্রতি পুনরায় চেক আপ করিব। আমার শুভেচ্ছাদি নিও। ইতি শুভাকাঙ্ক্ষী ওঙ্কারানন্দ। আরেকটি চিঠি। শ্রীরামকৃষ্ণ যোগদান 4/8/1971। প্রিয় চেতনানন্দ, তোমার পত্র পড়িয়া বড় আনন্দ হইল। স্বাধীন দেশের হাওয়া একরকম। মানুষ চাইলেই তাহার ভিতর সব স্বাধীনতার ভাব ফুটিয়া ওঠে। তবে একটি বিপদ, যে সঙ্গে সঙ্গে বিজিত জাতির উহাদিগকে অনুকরণ করিবার একটা প্রবৃত্তি হয়। ইহা হইতে সাবধান হওয়াই আমাদের বিশেষ কর্তব্য। যতদিন যাইবে ততই বুঝিতে পারিবে যে ভারতীয় ত্যাগ তপস্যার মূল্য কী, আর স্বামীজির অধ্যাত্ম ভাব প্রচারের ফলই বা কী। কর্ম করা খুবই ভালো, কিন্তু কর্মেরও ঐশ্বর্য আছে। ঐশ্বর্যতে সহজেই মানুষ মুগ্ধ হয়। ইহা কাটাইবার একমাত্র উপায় ভগবানের ধ্যান জপ। আশা করি তুমি শারীরিক ভালো আছো এবং দিন দিন ঠাকুরের ভাবে ভাবান্বিত হইয়া কার্য করিতে সক্ষম হও। আমার শুভেচ্ছাদি নিও। ইতি শুভাকাঙ্ক্ষী ওঙ্কারানন্দ। পরের চিঠি। শ্রীরামকৃষ্ণ যোগদান 21/10/1971। প্রিয় চেতনানন্দ, যখন কাজ করিতে হইবে তখন ভালোভাবে করাই ভালো। তোমার লেকচার দিতে হইবে, লিখিতে হইবে, সুতরাং সেটি যতদূর সম্ভব পারফেকশনের জন্য চেষ্টা করিতে হইবে। উচ্চারণ সংশোধন করিতেছ, খুবই ভালো। ইহার পর ডেলিভারি করা, ভয়েস থ্রো করা এবং সঙ্গে সঙ্গে হাত পায়ের মুভমেন্ট শিক্ষা করা, এগুলি লেকচারার হইতে হইলে করিতেই হইবে। ওই রকম জার্নালিজম সম্বন্ধে ইহা আমার ব্যক্তিগত মতামত। তাহা না হইলে কাজের অসুবিধা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। উঠিয়া পড়িয়া লাগিয়ে যাও।
বৈরাগ্যী না করিলে হইবে না। যখন বৈরাগ্যী করিবে তখন ভালোভাবেই বৈরাগ্যী করিবে। আশা করি তোমার শরীর ভালো আছে। আমার শরীর একরূপ। বিজয়ার প্রীতি সম্ভাষণ, কোলাকুলি এবং শুভেচ্ছা দিনিও। ইতি শুভাকাঙ্ক্ষী ওঙ্কারানন্দ। অনঙ্গ মহারাজ ছিলেন মূর্তিমান মহাপুরুষ। দুর্বল, ভেঙে পড়া, লক্ষ্যহীন সাধু এবং ভক্তদের মনকে তিনি প্রাণবন্ত অনুপ্রেরণাময় কথা দিয়ে সজীব করে তুলতেন। পরের অধ্যায়ে যাই। স্বামী শাশ্বতানন্দ 1894 থেকে 1963 পর্যন্ত তার জীবৎকাল। রবিবারে অদ্বৈত আশ্রম বন্ধ থাকত, তাই প্রায় প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যারতি পর্যন্ত বেলুড় মঠে কাটাইতাম। ওইকালে মঠে বহু প্রাচীন সাধু জীবিত ছিলেন, যারা মা স্বামীজি, রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজের শিষ্য। তাদের কাছে ঠাকুরের সন্তানদের কত পুরনো কথা শুনেছি, সেসব যদি ডায়েরিতে লিখে রাখতাম তাহলে একটা বিরাট সম্পদ রক্ষিত হতো। আমার ডায়েরিতে কিছু কিছু কথা লিখতাম, যা আমাকে অনুপ্রেরণা দিত। স্বামী শাশ্বতানন্দজি সুরেশ মহারাজ লেগেট হাউসের দক্ষিণ দিকের ঘরে থাকতেন। তিনি ছিলেন মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। লেগেট হাউসের মাঝের ঘরে ট্রেনিং সেন্টারের 4 জন ব্রহ্মচারী থাকতেন। মন্মথ মহারাজ, সত্যব্রতানন্দজি তাদের মধ্যে একজন। তিনি অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারী ছিলেন। আমি যখন তার সঙ্গে কথা বলছি তখন সুরেশ মহারাজ বললেন, কি আজ যে এখানে? মহারাজ, আজ আমাদের হলিডে, তাই মঠে এসেছি। হলিডে? হলিডে? সাধু জীবনে হলিডে? দের ইজ নো মরাল হলিডে। তোমার মুহূর্তের ভুলের জন্য 30 বছরের তপস্যা নস্যাৎ হয়ে যেতে পারে। মহারাজের কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। তখন সবে জয়েন করেছি, 1960 সাল। তখন সুরেশ মহারাজের বাহ্যিক ভাব কঠোর হলেও ভেতরটা খুবই কোমল ছিল, এবং কোনো মহন্ত তাদের বিরুদ্ধে কিছু বললে তিনি তাদের সংশোধন করে সাহায্য করতেন। মহারাজ রোজ বিকেলে ঠাকুরের মন্দিরের পূর্ব দিকের মাঠে পায়চারি করতেন এবং যুবক সাধুদের জীবন গঠন সম্বন্ধে বলতেন। জুন 1960। মহারাজের সঙ্গে বেড়াতে বেড়াতে আমি জিজ্ঞাসা করলাম, বাইরের লোকদের সঙ্গে আমাদের কিভাবে মিশতে হবে? সুরেশ মহারাজ বললেন, যতটুকু প্রয়োজন ততটুকু। চারা গাছকে প্রথমে বেড়া দিয়ে রাখতে হয়, পরে তার গুঁড়িতে গরু বেঁধে দিলেও কিছু হয় না। এই মনে করো তোমাকে একটা হসপিটালে ওয়ার্কার করে পাঠানো হলো। তুমি সেখানে ইমার্জেন্সি ওয়ার্ডে ড্রেসিংয়ের কাজ পেলে। কোনো মেয়ের পা হয়তো তুমি রোজ পরিষ্কার করে ব্যান্ডেজ করছো। তোমার কর্তব্য তুমি করবে, তাই বলে কি তুমি রাতে প্রেমপত্র লিখবে তাকে? মহারাজের এরকম খোলামেলা কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। তারপর বললেন, দেখো, সাধু জীবন আদর্শ জীবন। আদর্শকে ঠিক রাখবে, প্রয়োজনাতিরিক্ত কোনো কিছু করতে চেও না, নিজেকে সর্বদা রক্ষা করে চলবে। আর একদিন ট্রেনিং সেন্টার সম্বন্ধে বললেন, দেখো, অনেক মহন্ত বেলুড় মঠের ট্রেনিং সেন্টারের বিরোধী ছিল, কারণ তাদের কর্মীর অভাব। আমরা ঠিক করলাম 2 বছর ছেলেদের কাজ থেকে তুলে এনে ট্রেনিং সেন্টারে কেবল শাস্ত্র অধ্যয়ন, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পাঠ, ধ্যান এবং জপ করার সুযোগ দিতে হবে। তোমরা যদি কিছু না জানো তাহলে অপরকে শেখাবে কি করে? দেখছো না, ধনী ব্যক্তিরা তাদের ছেলেমেয়েদেরকে রামকৃষ্ণ মিশনের স্কুল কলেজে শিক্ষার জন্য পাঠায়। তারা জানে যে এখানে ভালো শিক্ষা পেলে তাদের ছেলেরা তাদের সম্পত্তি রক্ষা করতে পারবে। ঠিক তেমনি আমরা যদি তোমাদের ভালোভাবে ঠাকুরের আদর্শে শিক্ষিত করতে না পারি, তাহলে তোমরা ঠাকুরের অধ্যাত্ম সম্পদ রক্ষা করতে পারবে না। তারপর ঠাকুর স্বামীজির ভাব কিভাবে জগতে ছড়াতে হবে সেই সম্বন্ধে বললেন। দেখো, তোমার সিন্ধুকে হিরে, জহরত, সোনা, টাকা রয়েছে, কিন্তু কেউ তা জানে না। তাহলে ওই গুপ্তধনের মূল্য কি? যক্ষের ধন আগলে থাকো সারা জীবন, তারপর আসবে মৃত্যু। ঠাকুরের অমর ও মূল্যবান অমূল্য বাণী সারা জগতের কল্যাণের জন্য ছড়াতে হবে। শোনো একটা ঘটনা। সুইজারল্যান্ড থেকে এক ব্যক্তি ঘড়ি বিক্রির জন্য বেরোলো। তখন লোকে ঘড়ির ব্যবহার জানত না। লোকটি এশিয়ার বিভিন্ন দেশে ঘড়ি ডিস্ট্রিবিউট করে বলল, তোমরা ব্যবহার করো, সময়ের মূল্য কত তা বোঝো। যদি তোমাদের পছন্দ না হয়, আমি ফেরবার সময় ঘড়ি নিয়ে ফিরব।
তোমাদের কোনো টাকা দিতে হবে না। 1 বছর পরে ঘড়ি বিক্রেতা দেশে ফেরার কালে ঘড়ি ব্যবহারকারীদের কাছে গিয়ে ঘড়ি ফেরত চাইলে তারা ফেরত না দিয়ে ঘড়িগুলো কিনে নিল। তারা ঘড়ির মূল্য বুঝল, অবশ্য 2-4 জন ঘড়ি ফেরতও দিল। তেমনি ঠাকুর স্বামীজির বাণী আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। কেউ নেবে, কেউ নেবে না। ঠাকুরের ভাব ও বাণী সমগ্র মানবের মঙ্গল অবশ্যই আনবে। ঠাকুরের ভাবে ভাবিত আমাদের আদর্শ পবিত্র জীবন দেখলে তবে মানুষ অনুপ্রাণিত হয়ে ঠাকুরের ভাব গ্রহণ করবে। সুরেশ মহারাজের সঙ্গে 3-4 বছর সঙ্গ করবার সুযোগ হয়েছিল। তিনি কট্টর বেদান্তি ছিলেন। গৌড়পাদের অজাতবাদ খুব পছন্দ করতেন। আমি কোনোদিন তাকে ঠাকুরের মন্দিরে প্রণাম করতে দেখিনি। এসব সাধুকে চেনা বড় কঠিন। তারা অনেকে লোক দেখানো ভক্তি প্রকাশ করেন না। একদিন আমাকে বলেন, দেখো, আত্মা মুক্ত একথা টিকে না। আত্মা বদ্ধও নয়, মুক্তও নয়। আত্মা কি বলা যায় না। এই পৃথিবীতে যারা থাকে তাদেরই রাত দিনের প্রশ্ন ওঠে, সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বাত্মক প্রশ্ন ওঠে। কিন্তু যারা সূর্যে বাস করে তারা অনাদিকাল থেকে জ্যোতির্মণ্ডলে বাস করে আসছে। তাদের কাছে সেই একাত্মক এক রস জ্যোতি, যে জ্যোতি এ বোধ থাকে না, কারণ তাদের অন্ধকারের কোনো কনসেপ্টই নেই। 1963 সালের মে-জুনে মহারাজের হার্টের প্রবলেম দেখা দিল। তিনি কলকাতার পিজি হসপিটালে, এখন শেঠ সুখলাল কারনানি হসপিটালে ভর্তি হন। আমি অদ্বৈত আশ্রম থেকে প্রায়ই তাকে দেখতে যেতাম। প্রয়োজন হলে জামা কাপড় কেচে দিয়ে আসতাম। একদিন ঠাট্টা করে বললেন, দেখো, আমার হার্টটা এত বেড়ে গিয়েছে যে রিবকেজ আর ধরে রাখতে পারছে না। তার টেবিলে দেখলাম শিল্পী এনসি দাসের তৈরি ঠাকুর ও মায়ের ফটো। প্রতি সন্ধ্যায় কয়েকজন ভক্ত নার্স এখানে এসে খণ্ডন ভববন্ধন গাইত, আর মহারাজ চোখ বুজে শুনতেন। আমি ভাবতাম সেই কট্টর বেদান্তির ভেতরে ঠাকুর ও মা। তারপর একদিন আমায় বললেন, আমার কাছে স্বামীজির ফটো নেই, তুমি এনসি দাসের কাছ থেকে আমার নাম করে স্বামীজির একখানা ফটো আনতে পারো? আমি হাসপাতাল থেকে সোজা বউবাজারে এনসি দাসের বাড়ি যাই। তিনি মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন। সুরেশ মহারাজ স্বামীজির ফটো চেয়েছেন জেনে তিনি কি খুশি। আমাকে এনসি দাস বললেন, আমি কালই স্বামীজির ছবি বাঁধিয়ে মহারাজের কাছে পৌঁছে দেব। আমার কাছে সুরেশ মহারাজের কয়েকটি চিঠি আছে। ওই চিঠিগুলি স্বামী অখিলানন্দ ও অন্যান্য সাধুকে লেখা। দক্ষিণেশ্বরে সারদা মঠের জমি কেনার ব্যাপারে তিনি আমেরিকার সাধুদের কাছে অর্থ সাহায্য চান। স্বামীজির ইচ্ছা ছিল মেয়েদের মঠ হোক। ওই ইচ্ছা পূরণের জন্য সুরেশ মহারাজ খুব খেটেছেন। ওইসব চিঠির ঐতিহাসিক মূল্য আছে। 1963 সাল, সারা পৃথিবীতে স্বামীজির জন্ম শতবার্ষিকী উৎসব চলছে। হাসপাতালে একদিন আমাকে বলেন, দেখো, ডাক্তার বলছে আমার হার্ট এনলার্জড হয়ে গেছে। এটি সাধুর লক্ষণ। হৃদয়বান সাধু স্বামী শাশ্বতানন্দ দেহত্যাগ করেন 27/8/1963 সালে। অপূর্ব সাধু। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। পরের দিন আমরা স্বামী ঈশানানন্দ সম্বন্ধে জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।